প্রিয় ছাত্রছাত্রী, আজ শুরু করব খুব গুরুত্বপূর্ণ টপিক তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। আজকের আলোচনায় যে বিষয়গুলি উঠে আসবে সেগুলি হল তড়িৎ ক্ষেত্রের ধারণা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং কতগুলি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে শুরু করি। তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি, তার আগে সাধারণ ক্যালকুলেশনের দিকে একটু যাই। ধরো দুটি বিন্দু আধান কিউ এবং কিউ জিরো, পজিটিভ কিউ জিরো। এই দুটি বিন্দু আধানের বিশেষ বৈশিষ্ট্য আছে। কি? কিউ জিরো আধানকে আমরা টেস্ট চার্জ বলি, পরীক্ষাধীন আধান। এর ভ্যালু কিউ জিরো আধানের মান খুব কম হয়। আর কিউ আধানকে আমরা বলি সোর্স চার্জ। এখন আমরা জানি দুটি বিন্দু আধানের মধ্যে বল ক্রিয়াশীল হয়। কুলম্বের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে শিখেছি। তাহলে কিউ আধানের জন্য কিউ জিরো আধানের উপর যে বল ক্রিয়াশীল হবে তার দিক হবে কিউ আধান থেকে কিউ জিরো আধানের দিকে। অর্থাৎ যে কোনো দুটি আধানের মধ্যে বল ক্রিয়াশীল হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন বল ক্রিয়াশীল হবে? কারণ হচ্ছে প্রত্যেকটি আধান তার চারিপাশে একটি বৈদ্যুতিক পরিবেশ তৈরি করে। যে বৈদ্যুতিক পরিবেশের মধ্যে বাইরে থেকে যদি অন্য কোনো আধানকে নিয়ে আসা হয় তাহলে সেই আধানের উপরে বল ক্রিয়াশীল করে। এবার সেই বল আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। যদি পজিটিভ আধানের জন্য আমরা ক্রিয়াশীল বল হিসাব করি টেস্ট চার্জের উপর, তাহলে দিক হবে সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের দিকে। এখন সোর্স চার্জ যদি নেগেটিভ নেওয়া হয় তাহলে দিক কোন দিকে হবে? সেটা টেস্ট চার্জ থেকে সোর্স চার্জের দিকে হবে। প্রশ্ন হচ্ছে কেন বল প্রয়োগ করবে? বল প্রয়োগ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আধান তার চারিপাশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। এই বৈদ্যুতিক ক্ষেত্রকে আমরা আসলে তড়িৎ ক্ষেত্র বলি বা ইলেকট্রিক ফিল্ড বলি। তাহলে কিউ জিরো আধান তো ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে কিউ জিরো আধান ভেরি স্মল কোয়ান্টিটি, খুব কম ভ্যালু। তাহলে কম ভ্যালু হওয়ার জন্য আমরা ধরে নিই পরীক্ষাধীন আধান কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি করবে না। এটা অ্যাজিউম করিনি আমরা। যদিও যতই কম আধান হোক না কেন তড়িৎ ক্ষেত্র তৈরি করারই কথা। যেহেতু আমরা এই আধানকে পরীক্ষা করার জন্য নিয়ে এসেছি, সেই জন্য এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান আমরা শূন্য ধরে নেব। তাহলে প্লাস কিউ আধানের জন্য কিউ জিরো আধানের উপর যে বল ক্রিয়াশীল হবে সেই বলের দিক হবে প্লাস কিউ আধান থেকে কিউ জিরো আধান দিকে। এখন যদি এই কিউ জিরো আধানকে আমরা এইখানে নিয়ে আসি তাহলে বল ক্রিয়াশীল হবে কোন দিকে? বল ক্রিয়াশীল হবে কিউ জিরো আধান থেকে এই দিকে। যদি কিউ জিরো আধানকে আমরা এইখানে নিয়ে আসি তাহলে কি হবে? বল ক্রিয়াশীল হবে কিউ আধান থেকে কিউ জিরো আধান দিকে।
এইখানে যদি আমরা নিয়ে আসি তাহলে প্লাস কিউ থেকে কিউ জিরোর দিকে। এখন প্রশ্ন হচ্ছে এই কিউ জিরো আধানকে যদি আমরা হাত দিয়ে এভাবে ঢেকে দিই তাহলে কি বল ক্রিয়াশীল হবে না? অবশ্যই বল ক্রিয়াশীল হবে। কারণ হচ্ছে যে কোনো আধান তার চারিপাশে একটি ক্ষেত্র তৈরি করে। সেই ক্ষেত্রের মধ্যে যদি আমরা বাইরে থেকে অন্য কোনো আধান নিয়ে আসি তারপর বল ক্রিয়াশীল করবে। তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে আসলে প্রত্যেকটি আধান তার চারিপাশে এমন একটি ক্ষেত্র তৈরি করে যে ক্ষেত্রে বাইরের কোনো আধান নিয়ে আসলে ওই আধানের উপর বল প্রয়োগ করতে পারে। তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? যে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে যে কোনো আধান তার চারিপাশে যতটা অঞ্চল জুড়ে বাইরের কোনো আধানের উপর বল প্রয়োগ করতে পারে ততটা অঞ্চলকে বলি ওই আধানের তড়িৎ ক্ষেত্র। থিওরিটিক্যালি দেখা যায় যে কোনো আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান অসীম পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, একটি নির্দিষ্ট দূরত্বের পর তড়িৎ ক্ষেত্রের মান কমে যায় বা নেগলেক্ট করে দিই। তখন আমরা দেখি আমরা যদি এই কিউ জিরো আধানকে যদি এইখানে রাখতাম তাহলেও কিন্তু বল ক্রিয়াশীল হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি স্পেস একটি ক্ষেত্রকে ইন্ডিকেট করে যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধান নিয়ে আসলে বল প্রয়োগ করবে। তাহলে বুঝতে পারলে সবাই? যেমন ধরো কোনো একজন ব্যক্তি, খুব নাম করা ব্যক্তিত্ব, তার পরিচিতি লেভেল অনেক বেশি, তখন আমরা তাকে কি বলি? যে ওই ব্যক্তির ক্ষেত্র অনেক বেশি, অর্থাৎ যতটা অঞ্চল জুড়ে তার পরিচিতি আছে সেটাকে আমি ওই ব্যক্তির ক্ষেত্র বলছি। আমাকে যদি জিজ্ঞেস করো আমার ক্ষেত্র কতটুকু, তাহলে একটা নির্দিষ্ট এলাকা, আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় হয়তো কিছু মানুষ আমাকে চেনে, তাহলে আমার ক্ষেত্র তুলনামূলক কম। আরো সহজভাবে যদি বলি, ধরো একটি ক্ষেত্র, অবশ্যই থ্রি ডাইমেনশন, এই ক্ষেত্রে ফুটবল খেলা হচ্ছে, তাহলে এর নাম কি দেওয়া হয়? ফুটবল ফিল্ড। এখন যদি এখানে তড়িৎ আধানের খেলা হয় তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ আধানের খেলা মানে তড়িৎ আধান হয় বল প্রয়োগ করবে, আকর্ষণ বল হবে কি বিকর্ষণ বল হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটি ক্ষেত্রকে বোঝায়, অঞ্চলকে বোঝায়, স্পেসকে বোঝায়, যে অঞ্চলের মধ্যে বাইরে থেকে যদি আধান নিয়ে আসা যায় তাহলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হবে। ক্লিয়ার? এবার আমরা দেখব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, কোন জায়গায় বেশি হবে, কোন জায়গায় কম হবে। একটু লক্ষ্য করি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্রের প্রবণতা বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, সেটা লিখলেও হয়। তড়িৎ ক্ষেত্রের প্রবণতা হিসাব করতে গেছি। যেমন ধরো এই প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিউ জিরো আধান নিয়ে এসেছি, তার উপর বল ক্রিয়াশীল হয়েছে। তাহলে কিউ আধানের জন্য কিউ জিরো আধানের উপর কত বল ক্রিয়াশীল হবে? কুলম্বের সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করতে পারি। কত হবে? F সমান সমান K ইন্টু আধান Q ইন্টু Q0, এর মধ্যবর্তী দূরত্ব মনে করি R। কত হবে? এটা K ইন্টু Q ইন্টু Q0 বাই R স্কয়ার। এখন যদি আমরা F বাই Q0 করি সমান সমান কত হবে? K ইন্টু Q বাই R স্কয়ার। এই যে বিষয় ফোর্স পার ইউনিট চার্জ, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, এইটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড বলি। তাহলে ইলেকট্রিক ফিল্ড E সমান কত হচ্ছে? F বাই
Q0। এখানে মাথায় রাখতে হবে এই যে টেস্ট চার্জ সব সময়ের জন্য পজিটিভ হবে, নেগেটিভ হওয়ার কোনো পসিবিলিটি নেই। টেস্ট চার্জ সবসময় পজিটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ড সমান সমান F বাই Q0। তাহলে ফোর্স F সমান সমান কত হবে? Q0 ইনটু E। তাহলে বল সমান সমান আধান ইনটু তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্রফল হলো। এখন এই Q0 আধান না রেখে যদি আমরা একক ধনাত্মক আধান রাখতাম তাহলেও আমরা একই পেতাম, E সমান সমান F বাই Q0 সমান সমান K ইনটু Q বাই R স্কয়ার। সেইভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। তাহলে তড়িৎ ক্ষেত্রফলের সংজ্ঞা যদি বলা হয় তাহলে কি বলবো আমরা? যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান যদি রাখা হয়, ওই একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে সেই বলকে আমরা বলবো ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে দেখো বল সমান সমান Q0 ইনটু E। তাহলে E সমান সমান কত? F বাই Q0। ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি ফোর্স, কি মানের ফোর্স? একক ধনাত্মক আধানের উপর কত বল ক্রিয়াশীল হচ্ছে সেটাই। তাহলে ইলেকট্রিক ফিল্ডের একক আমরা একটু দেখে নিই। ইলেকট্রিক ফিল্ড সমান সমান ফোর্স পার ইউনিট চার্জ। একক কি হবে? একটা সিজিএসএল দিয়ে বলি, ডাইন পার এসি, অর্থাৎ ডাইন পার এসি, এটা সিজিএস ইউনিট। আর এসআই ইউনিট যদি বলা হয়, এসআই ইউনিট, তাহলে কি বলবো? বলের একক নিউটন, আধান একক কুলম্ব। তাহলে নিউটন পার কুলম্ব এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিট নিউটন পার কুলম্ব এবং সিজিএস ইউনিট ডাইন পার এসি। এদের মধ্যে রিলেশনশিপটা একটু দেখে নিই। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্ক আমরা দেখে নিই। নিউটন পার কুলম্ব, 1 নিউটন পার কুলম্ব সমান সমান আমরা লিখতে পারি, নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, কুলম্ব তার মানে হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ESU চার্জ। তাহলে কত হবে? দেখো 1 বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 ডাইন পার ESU। 1 নিউটন পার কুলম্ব সমান সমান হচ্ছে 1 বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 ডাইন পার ESU। তড়িৎ ক্ষেত্র বলে আর একটি একক সাধারণত আমরা উল্লেখ করি, সেটি হচ্ছে ভোল্ট পার মিটার। এসআই পদ্ধতিতে ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম্ব, এটাও এসআই পদ্ধতিতে, এটাও এসআই পদ্ধতিতে। এই দুটি একক ইকুইভ্যালেন্ট কিনা আমরা একটু দেখে নিই। ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম্ব। নিউটন পার কুলম্ব সমান সমান আমরা নিউটন ইনটু মিটার করলাম, কুলম্ব ইনটু মিটার করলাম। নিউটন ইনটু মিটার অর্থাৎ বল ইনটু সরণ, কার্যের একক জুল, আর কুলম্ব ইনটু মিটার। এই জুল পার কুলম্ব এটাকে আমরা ভোল্ট বলি, পরবর্তীতে আমরা দেখব। তার মানে কি দাঁড়াচ্ছে? নিউটন পার কুলম্ব সমান সমান ভোল্ট পার মিটার। অতএব নিউটন পার কুলম্ব ইকুইভ্যালেন্ট ভোল্ট পার মিটার। ক্লিয়ার? তারপর আমরা দেখে নিই ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র না বলে মাত্রা কি হবে? E সমান সমান F বাই Q0। মাত্রা, বলের মাত্রা mL T টু দি পাওয়ার -2। আধানের মাত্রা আমরা বহুদিন বলেছি কত? I ইনটু T। তাহলে কত হবে? mL T টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1। মাত্রা বোঝা গেল? তাহলে একক এবং মাত্রা দুটি বের করলাম। এবার আমরা একটি বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব।
due to a point charge। কি হবে, বিন্দু আধান মনে করি কিউ, এই আধান থেকে r ডিস্টেন্স দূরত্বে এই পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্রফলের মান নির্ণয় করতে চাই। তাহলে কি করতে হবে, এখানে একক ধনাত্মক আধান রাখতে হবে। একক ধনাত্মক আধানের উপর যে বল ক্রিয়াশীল হবে সেটি হচ্ছে এই কিউ আধানের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে E সমান সমান k ইনটু আধান q ইনটু 1 বাই দূরত্ব কত r স্কয়ার। তাহলে কত হচ্ছে k ইনটু q বাই r স্কয়ার, এটা ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা যদি SI ইউনিট ক্যালকুলেট করি এবং শূন্য মাধ্যম, তাহলে k এর মান কত হয় 1 বাই 4570। তাহলে কত হবে E সমান সমান 1 বাই 4570 q বাই r স্কয়ার, এই তো। আর যদি আমরা CGS ইউনিট ক্যালকুলেট করি তাহলে k সমান কত হবে CGS ইউনিট এবং শূন্য মাধ্যম, তাহলে কত হবে E সমান সমান হবে q বাই r স্কয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড বের করার সহজ নিয়ম হচ্ছে মনে রাখার যে আধান বাই দূরত্ব তার স্কয়ার। যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি সেই আধান থেকে ওই পয়েন্টের দূরত্ব r যদি হয় তাহলে কোন আধানের জন্য কিউ আধানের জন্য কিউ আধান বাই দূরত্বের স্কয়ার। ঠিক আছে, এইবার আমরা ইলেকট্রিক ফিল্ড লক্ষ্য করো, প্রথমেই বলছিলাম ইলেকট্রিক ফিল্ড থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত। এখন যদি এই সমীকরণ বা এই সমীকরণে r এর মান ইনফিনিটি করে দিলাম, তাহলে এই সমান কত হবে, এই সমান 0। তাহলে অসীম দূরত্বে এর মানটা 0 হচ্ছে, তার আগে কিন্তু নয়। এটা থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি ধরে নিই, একটা নির্দিষ্ট দূরত্বের পর তড়িৎ ক্ষেত্রের মানটা অনেকটা কম হয়, সেজন্য আমরা নেগলেক্ট করি। এইবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E এবং r স্কয়ারের সঙ্গে লেখচিত্র অঙ্কন করব এবং ইলেকট্রিক ফিল্ড E এবং 1 বাই r স্কয়ারের সঙ্গে লেখচিত্র অঙ্কন করব। দেখো E হচ্ছে r স্কয়ার, লেখচিত্র কেমন হবে, এরকম হবে লেখচিত্র। আর যদি আমরা E ভার্সেস 1 বাই r স্কয়ার লেখচিত্র অঙ্কন করি, ঠিক আছে। এইবার আমরা কতগুলি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করার চেষ্টা করব। দেখো ইলেকট্রিক ফিল্ড intensity due to system of points। কতগুলি বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড, যেমন ধরো প্লাস q1 আধান, প্লাস q2 আধান, মাইনাস q3 আধান, এই পয়েন্টে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জানতে চাই। কি হবে যে q1 আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে আমরা নির্ণয় করতে পারবো। পজিটিভ আধান ডাইরেকশন দিক থেকে এদিকে, মনে করি ডিসটেন্স r, পজিটিভ আধান ডাইরেকশন দিক থেকে এদিকে r2 দূরত্ব, এটা কি হবে r3 দূরত্ব ডাইরেকশন দিক থেকে এদিকে। তাহলে এখানে টোটাল ফোর্স আমরা যদি হিসাব করি, টোটাল ফোর্স অর্থাৎ টোটাল ইলেকট্রিক ফিল্ড যদি হিসাব করি, তাহলে কি হবে E সমান সমান E1 প্লাস E2 প্লাস E3। আমরা এটা পেলাম কোথা থেকে, গতদিন যে পড়িয়েছি উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি আমাদের কি শেখাচ্ছে যে কতগুলি আধানের মধ্য থেকে যে কোনো একটা আধান, এখানে তো একক ধনাত্মক আধান রাখা আছে,
আমরা ইলেকট্রিক ফিল্ড হিসাব করা মানে একক ধনাত্মক আধান রাখা ধরে নেব আমরা। তাহলে কতগুলো আধানের মধ্যে থেকে যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বল যদি হিসাব করতে চাই তাহলে কি করতে হবে? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আধানের জন্য ক্রিয়াশীল বল তাদের ভেক্টর যোগফল, যেহেতু একক ধনাত্মক আধান ক্রিয়াশীল বল একক আধানের উপর, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর যোগফল। ক্লিয়ার? একটা উদাহরণের সাহায্য নিই তাহলে ক্লিয়ার হবে। খুব মনোযোগ সহকারে দেখা হবে। একটি সমবাহু ত্রিভুজ, এ বি এবং সি। এ বিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে, বি বিন্দুতে মাইনাস কিউ আধান রাখা আছে, সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টোটাল কত হবে সেটা বের করবো। এটা মনে করি ই আর নাম দিলাম, এইটা জানতে চাই। সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মনে করি ই আর, এই দুটো আধানের জন্য বের করতে হবে। কি করব? এখন প্লাস কিউ আধানের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? যদি সমবাহু ত্রিভুজ এ এ এ, তাহলে প্লাস কিউ আধানের জন্য ডাইরেকশন কোন দিকে হবে? এটা মনে করি ই1, আর মাইনাস কিউ আধানের জন্য যেহেতু মাইনাস তাহলে ডাইরেকশনটা রিভার্স, উল্টো করে দাও, তাহলে ই2। তাহলে প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে ই1 এবং ই2 এই দুইয়ের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটা ই1, এটা ই2। ই1 এর মান এবং ই2 এর মান আমরা বের করে নিই। ই1 এর মান কত হবে? ই1 এর মান হবে আধান বাই এই যে দূরত্ব তার স্কয়ার করলে হয়ে গেল। যদি আমরা সিসিএস পদ্ধতিতে করি তাহলে আধান বাই দূরত্ব স্কয়ার, আর যদি এসআই পদ্ধতিতে করি 1/4πε0 কিউ বাই দূরত্ব স্কয়ার। আমরা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছি, তাহলে ই1 কত হবে? k ইনটু কিউ বাই a স্কয়ার। দিক কোন দিকে? a থেকে c এর দিকে। ac বরাবর লিখে দিই। আর মাইনাস কিউ আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সি পয়েন্টে কত হবে সেটা ই2 নাম দিয়েছিলাম। ই2 সমান সমান হবে k ইনটু কিউ বাই a স্কয়ার। কত? ডিরেকশনটা হচ্ছে c থেকে b এর দিকে, cb বরাবর। এখানে লক্ষ্য করো নেগেটিভ আধান, কিন্তু এখানে নেগেটিভ ভ্যালু বসাইনি, কিন্তু আমরা পজিটিভ নিয়েছি। কেন? কারণ হচ্ছে এখানে দিকটাকে আমরা রিভার্স করে দিয়েছি। পজিটিভ আধানের জন্য কি হচ্ছে? পজিটিভ আধান থেকে যে দিকে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে যাচ্ছি সেই দিকে দিক। নেগেটিভ আধানের জন্য কি হবে? যে আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছি সেই দিক থেকে না হয়ে তার দিকে নেগেটিভ বলে ডাইরেকশনটা আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি। তাহলে এখানে আর ভ্যালু আমাদের নেগেটিভ বসানোর দরকার নেই। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি ই1 আর ই2 মান সমান। তাহলে ই1 আর ই2 কে আমরা যদি ক্যালকুলেশনের স্বার্থে ই ধরে নিই, ই এর মান কত? k ইনটু কিউ বাই a স্কয়ার। তাহলে দেখো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ই আর বের করতে হবে আমাদের। এখানে দুটি ভেক্টর ই1 ই2, ই1 ও ই, ই2 ও ই। তাহলে রেজাল্ট কত হবে? আমরা জানি ই আর সমান সমান কত হবে? লব্ধি ভেক্টর কত হয় মনে আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ। তাহলে এখানে ই, ই1 ও ই, ই স্কয়ার, ই2 ও ই, এখানে যেহেতু এখানে সমান প্লাস 2e ইনটু ই, এবং মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তাহলে দেখো ই স্কয়ার স্কয়ার 2e স্কয়ার, ই স্কয়ার 2e স্কয়ার cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি মান কত? -1/2। -1/2 যদি হয় তাহলে কত হচ্ছে? মাইনাস ই স্কয়ার। বুঝতে পারলেন সবাই? cos 120 ডিগ্রি মান কত? -1/2। বসিয়ে দিতে পাবো
তাহলে কত হচ্ছে রুট ই স্কয়ার মোট সমান হচ্ছে ই এর ভ্যালুটা কত ই এর ভ্যালু ই1 বাই ই2 একই তো তাহলে k ইনটু কিউ বাই a স্কয়ার এটা হচ্ছে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ই এর তার ডিরেকশন কোনটি হবে ই এর ডিরেকশন যেহেতু সমান দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি তাহলে তাদের সমদ্বিখণ্ড করব ই এর ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এবং ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব বাই